हेलो एंड गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা মডেল কোশ্চেন পেপার 3 তে 4 এর প্রশ্ন শুরু করছি। প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন বলছে কোন মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। তো সাদামাটা প্রশ্ন, এটা বুঝতেই পারছো। আমাদের যদি 3 গুণ বলে তো কোন মূলধন মানে প্রিন্সিপাল x টাকা ধরিলাম, রেট অফ ইন্টারেস্ট 10%, কত বছর 3 গুণ হবে। 3 গুণ কখন হবে? সুদাসল শেষে 3 গুণ 2 গুণ যাই বলুক না কেন, তার মানে সুদাসল 3x টাকা, এর 3 গুণ 3x টাকা। তাহলে এর থেকে তুমি সুদ বার করে নাও। সুদ হচ্ছে মাইনাস বি 3x মাইনাস এক্স 2x টাকা। এইবারে কত বছরে বলেছে, এইটা হচ্ছে সময় টি। টি এর ফর্মুলা হাফ ইন্টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। মান বসাও, আই 2x ইন্টু 100 বাই পি ইন্টু টি আর 10%। ঠিক আছে, কাটাকাটি করে নি। 10 দুগুণে 20 বছরে, উত্তর 20 বছরে হবে। সহজ ছিল। চলে আসি পরের প্রশ্ন। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? সুদ আসল বার করতে বলেছে। তাহলে মান কি কি দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%, প্রিন্সিপাল 80,000 টাকা দিচ্ছে, আর এন হচ্ছে 2 পূর্ণ 1 2, মানে 2 গুণে 4 1 5, 5 2 বছর। সমূল চক্রবৃদ্ধি তার ফর্মুলা a is equal to p into 1 plus r by 100 to the power n। ঠিক আছে, মান বসাবো। কিন্তু এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে যদি তুমি এখানে মান বসাও n, তাহলে n এর মান হবে 5/2। এবার n এর মান যে 5/2 বসবে, এই যে মানগুলো এগুলো তো তোমার ঠিকই আছে। p হয়ে গেল 80,000, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। n এর জায়গায় তুমি 5/2 বসাবে। 5/2 যদি বসাও তাহলে একটা সমস্যা হবে, কারণ 5/2টাকে তুমি কি করে ভাঙবে? কবার লিখবে, যেটা স্বাভাবিক নিয়ম। তার জন্য কি করা হয়, আমরা 2.5 বছরকে 2 বছর আর 8 বছর আমি আলাদা করে নিচ্ছি। তার মানে এটা নয়, আমি এটাকে, তার মানে 2 বছর আর হাফ বছর, 2.5 বছর। তাহলে আমি প্রথম 2 বছরের মান এখানে বার করে নিচ্ছি আর 8 বছরটাকে পরে। তাহলে প্রথম 2 বছর নিলাম, এটা একটু সলভ করে নিই। ইন্টু 100, 100 1 100 আর 5 105, কবার স্কোয়ার আছে মানে 2 বার। একটু কাটাকাটি হয়েছে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 1 5, 5 21, 5 20, 5 21, 5 20, 2 0, 2 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 0, 21 21 200। তাহলে 21 21 200, 21 কে 21 দ্বারা 441, আর তাকে আরো 200 দ্বারা 8 8, 882, 882, আর এদিকে 00, 88200, এত টাকা হলো। এইবার তোমাকে বাকি 8 বছরের হিসাবটা করতে হবে। এরপরে বাকি যে 8 বছর, তুমি এই 8 বছরটা, এমনি তো আমাদের 1 বছর পর্যন্ত, তুমি জানবে 1 বছর পর্যন্ত সময়ে চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদ তাই হবে। তাহলে বাকি এই যে 8 বছর, এই 8 বছরটা আমি সরল সুদে বার করে নেব। বাকি 8 বছরটা সরল সুদে। তাহলে আবার এইবারে আসল হচ্ছে, যেহেতু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাই প্রত্যেক বছরের শেষে যেটা সুদ আসল সেটাই পরের বছরের আসল ধরায়। যার জন্য এখানে যে সুদ আসল এটাই হচ্ছে পরের যে 8 বছর তার আসল। তার মানে আমি সরল সুদের হারে এর যে সুদটা বার করব, সুদের ফর্মুলাই হলো পি টি আর বাই 100। সুদের ফর্মুলা পি টি আর বাই 100। পি হচ্ছে
যেটা 2 বছরের শেষে সুদ আসল সেটাই পরের বছর আসল। তার মানে 82,200 ইন্টু টি টাইম কত 8 বছর। তাহলে 8টাকে 1/2 নিচে লিখবো। আর আর কত পড়ে 5%, তাহলে 5% আর নিচে 100 কাটাকাটি হয়ে যায়। 2 4 8 4 8 2 1 2 আর 2 0 2 0 গেল, 5 1 5 4 5 20 0 হাতে 2 20 আর 2 22 এত টাকা সুদ। প্রশ্ন বলেছে সবৃদ্ধি মূল কত, তাহলে এত টাকার মধ্যে আবার সুদ হলো এত টাকা, তাহলে সুদ আসল টোটাল সুদ আসল কত, এত মোট সুদ আসল হচ্ছে এদিকের 88,200 তার সঙ্গে আরো যোগ হলো 2,205, 2 2 4 আর 2 10 9 এত টাকা। দেখো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে জিনিসটা 90,405 এই টাকাটা আমার সুদ আসল বেরোচ্ছে। এখানে আমি প্রশ্নের উত্তরে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি দেখবে তুমি 90 এটা ভুল আছে, বুঝলে? প্রশ্নে যেটা আছে এটা ভুল আছে, এটা ঠিক আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 4-এর 3-এর প্রশ্ন বলছে প্রমাণ করো যে ইহা ইজ গ্রেটার দেন লেস দেন ইহা। তাহলে ইহা ইজ লেস দেন ইহা কি করে প্রমাণ করবে? বেশ মজার প্রশ্ন। এটা প্রমাণ করতে গেলে তুমি কি করবে, মজার কাজ করবে। মজার কাজ কি করবে একটু আমরা আগে আগোছালো ভাবে করি। এটা আর এটাকে এক কাছে নিই, যে এই যে 7√7 আর এই 1টা যদি দিয়ে কেন +1 হবে। আমি একবার √7 + 1 নিচ্ছি, আর একবার 5 আর √5 নিচ্ছি, √5 + √3 নিচ্ছি। তোমার মনে হবে যে এরকম কেন নিলাম, আমার ইচ্ছা আমি নিব। তাহলে √7 এর কাছে 1 নিচ্ছি আর √5 এর কাছে √3 নিচ্ছি, আর এই দুটারই হোল স্কোয়ার ভাঙছি। তোমাদের বইয়ে দেখবে এই ধরনের অঙ্ক আছে, বড় ছোট প্রমাণ করতে বলেছে, সেটা ডাইরেক্ট হোল স্কোয়ার করে করা হয়। কিন্তু এখানে প্রশ্নটা একটু গোলমেলে দিয়েছে। তাহলে আমরা আগে এইটার স্কোয়ার বার করছি, এমনি ন্যাচারালি এমনি দুটো আলাদা বার করছি যে এটা স্কোয়ার কত হবে। তাহলে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা a² + 2ab + b²। তার রুট স্কোয়ার কি হবে 7 + 1টাকে নিয়ে গেলাম 2√7, সাথে রেখে 8 + 2√7 হলো, ঠিক আছে। এইবারে এইটাকে আবার বলছি এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, নাহলে মনে হবে অনেকের কি করে এটা এসে গেল। আমি দুটো সংখ্যা নিলাম, এটা আর এটা, তাদের স্কোয়ার করে আমি ফর্মুলা ভাঙছি, এটা আর কি মাথায় আছে। তাহলে 5 আর 3 a² - 2a + 2ab + b², a² + 2ab + b²। তাহলে এটা হবে 5 আর এটা 2√15 আর এটা 3, 5 আর 3 8, 2√15 দুটো পেলাম। এইবারে এই দুটোকে আমি লিখছি 8 + 2√7 একদিকে, 8 + 2√5 একদিকে। কে বড়? 8 8 + 2 2√7 তার মানে এটা বড়। দেখি বুঝতে পারছি √7 থেকে √15 বড়, যেহেতু √7 এর চেয়ে √15 নিশ্চয়ই বড় হবে, তাহলে এটাই বড় হবে। এবার এটা একটু ভাঙা যায়, এবার আমরা একটু ভাঙছি। ভাঙবো কেমন ভাবে, 7কে আমি আবার সেই √7 7 + 1 ভাঙছি 2√7, আর 8কে আমি 5 + 3 ভাঙছি 2√15, 7 আর 1। এইবারে এটাকে আমি হোল স্কোয়ার করছি, 7 + 2√7 + 1 শেষে, 5 + 2√5 + 3 শেষে সাজিয়ে নিলাম। এবারে আমরা জানি যে রুটকে 7কে আমি রুট দিয়ে স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ারকে খাই 7, আর পেছনে 1কে আমি স্কোয়ার দিতে পারি। তাহলে a² b² হলো, মাঝখানে 2ab
এদিকেও আমি রুটকে 5 কে রুটে দিয়ে স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ার কে এখানে 3ই রইল, আর 3 কেও আমি রুট দিয়ে স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ারে 3ই পড়ে রইল, আর মাঝখানে 2 এদিকেরটা স্কোয়ার করলাম, তাহলে এদিকেরটা স্কোয়ার এদিকেরটা স্কোয়ার, আর মাঝখানটা 2ab কনজেস্টেড হয়ে যাচ্ছে একটু, 2ab দেখে নাও। তাহলে আমি এটা স্কোয়ার করতে পারি রুট স্কোয়ারকে, এটা স্কোয়ার করতে পারি রুট স্কোয়ারকে, আর মাঝখানে 2 এদিকেরটা বসালাম, গুণ করলে এটাই পাচ্ছি। এখানেও রুট স্কোয়ারকে 5 করতে পারি, 3 কে আমি রুট দিয়ে স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ারকে এখানে 3ই থাকে, আর মাঝখানে 2ab গুণ করে দেখো এটাই পাবে 2 রুট 15। তাতে কি হলো, ফর্মুলা হয়ে গেল। কি ফর্মুলা হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার জায়গায় ফর্মুলা কি লিখবো, a প্লাস b তার হোল স্কোয়ার, আর এদিকেও স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, তার জায়গায় আমি কি লিখবো, a প্লাস b তার হোল স্কোয়ার। এইবারে উভয় দিকে স্কোয়ার তুমি তুলে দিতে পারো, রুট 7 প্লাস 1 লিখতে পারো, আর এদিকে রুট 5 প্লাস রুট 3 লিখতে পারো। এরপর আমাকে প্রশ্ন যেটা দিয়েছে সে অনুযায়ী কাজ করব। আমি এইভাবে ট্রান্সফার করতেই পারি, রুট 3 কে আমি এদিকে নিয়ে চলে এলাম, মাইনাস হলো, এর সাইন নিজেই রইল, প্লাস 1 কে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস হলো। ঠিক আছে, আমরা এই সাইন সমেতে আমরা এটাকে ট্রান্সফার করতেই পারি, এটাকে আমি এদিকে নিয়ে এলাম, এটাকে আমি ওদিকে নিয়ে এলাম। এবার দেখো লক্ষ্য করে ওটা প্রমাণ হয়ে গেল, এইটাই প্রমাণ করার ছিল, প্রমাণিত। আশা করি ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমার 4 প্রশ্ন। প্রশ্ন কি বলছে, বি ভ্যারাইজেস এ স্কোয়ার এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে। বইয়ের অঙ্ক বটে, কিন্তু এখানে স্কোয়ার ছিল, তার জায়গায় তোমার এখানে কিউব ছিল, এখানে স্কোয়ার আছে, এটুকু যে ডিফারেন্স আছে। তো 7 প্রশ্ন। প্রথমত তোমার দিয়েছে বি ভ্যারাইজেস এ স্কোয়ার, ভ্যারাইজেস তুলে দাও, কে ইন্টু এ স্কোয়ার, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা তো লিখতেই হয়। আচ্ছা, এইবারে এর বৃদ্ধি 2:3, এর বৃদ্ধি 2:3, আমি একটু আলাদা করে নিচ্ছি। এতে প্রথমে বৃদ্ধি 2x, পরে বৃদ্ধি 3x। আমরা জানি যে কোনো অনুপাতকে যদি আলাদা করতে হয় তাহলে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়, তাহলে প্রথমটাকে 2x ধরে নিলাম, পরেরটাকে 3x ধরে নিলাম, প্রথমে বৃদ্ধি 2x, পরে বৃদ্ধি 3x। তাহলে যদি হয়, তাহলে অতএব যদি প্রথমে 2x হয়, যদি এর মান 2x হয় প্রথমে, এতে b সমান কত হবে, k ইন্টু a স্কোয়ার। আবার যদি পরের এটা কত 3x, পরের এটা 3x হয়, তা ফর্মুলা একই পুট আপ করবো, তাহলে b সমান কত। আমি আবার বলছি, প্রথমে এর বৃদ্ধি 2:3 ছিল, তো প্রথমে মনে করো এর মান 2x, তাহলে পরেরটা 3x হলো। যদি কারো বইতে ডাউট হচ্ছে, প্রথমে এটা যদি 2x ছিল, পরে এটা 3x হবে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে b এর মান কত হবে, তাহলে যদি a 2x হয় তাহলে b মানে ফর্মুলা তো এটাই বটে, আবার যদি এর মান 3x হয় তাহলে b কত হবে, মান বসাবো। তাহলে এখানে k এর মান হয়ে গেল 2x স্কোয়ার, তাহলে k ইন্টু 2 দুগুণে 4x স্কোয়ার, আর এখানে এর মান 3x তার স্কোয়ার, 3 3 9x স্কোয়ার। তাহলে বি এর অনুপাত কি হবে বলেছে, এর অনুপাত যদি এত হবে, বি এর অনুপাত কি, বি এর বৃদ্ধির অনুপাত কি, তাহলে বি এর বৃদ্ধির অনুপাত দেখা যাক। এত বি এর বৃদ্ধির অনুপাত, এটা ইজ টু এটা k ইন্টু 4x স্কোয়ার ইজ টু k ইন্টু 9x স্কোয়ার। কাটাকাটি করবো, k গেল, x স্কোয়ারে গেল, 4:9। এটা হলো বি এর বৃদ্ধি অনুপাত। বাস উত্তর এটা। চলে আসে আমরা পরের প্রশ্ন।
চলে আসছে আমরা 5 প্রশ্ন। চিত্র একটা দিয়ে দিয়েছে, বলেছে এবি ব্যাস, তোমাকে মাথায় রাখতে হবে এবিটা ব্যাস। এবারে এসিডি, এই যে ব্যাস বলেছে এটা খুব তাৎপর্যপূর্ণ, ওটা তুমি জানবে ওটা কোনো কাজে লাগবে। এসিডি 30 ডিগ্রি, এসিডি 30, আমরা যদি ইন্ডিকেশন দিই এসিডি এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বিএডির মান কত? বিএডি কোথায় আছে দেখো, বিএডি ইন্ডিকেট করে দাও এটাকে। এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন, কত হবে? খুব সহজ প্রশ্ন। তোমাকে বৃত্তচাপের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে বৃত্তচাপ আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপে অবস্থিত যতগুলোই কোণ, পরিধিস্থ কোণ যটাই তুমি টানবে সবার দৈর্ঘ্য সমান হবে। যদি এ 50 হয় এও 50 হবে, এও 50 হবে। শর্ত একটাই, বৃত্তচাপটা একই হতে হবে। তো তুমি লক্ষ্য করে দেখো, এই যে এটি বৃত্তচাপ, এর উপরে এইটা একটা পরিধিস্থ কোণ আর এটাও পরিধিস্থ কোণ। আসলে ডাইরেক্ট তো তুমি উত্তরটা পাবে না, এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে তোমাকে পৌঁছতে হবে। ওই প্ল্যানিংটা দরকার, ওই বুদ্ধিটা দরকার। তাহলে যদি এই বৃত্তচাপ হয়, এই বৃত্তচাপের উপর এটাও কেন্দ্র পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ, তাহলে এটা 30 হলে এটাও 30 হবে, তাহলে হয়ে গেল। এটা 30 যদি এটাও 30, তাতে কি হলো? এখন তো এটা তুমি পাও না। তুমি এবার লক্ষ্য করো, বলেছে ব্যাস, আমি আগে বলেছি ব্যাসটা তাৎপর্য। ব্যাস যখনই বলবে তার মানে তোমাকে শর্তটা বুঝতে হবে যে কোনো বৃত্তের ব্যাস যদি থাকে, ব্যাসের থেকে যে কোণ সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। যে কোনো ব্যাসের থেকে যে কোণটাই উঠবে বা নামবে সবসময় 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, যেহেতু এটা ব্যাস বলেছে তাই এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ব্যাসের থেকে যে কোণটা নামছে এই কোণটা এ একাই 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি। যদি এ 90 হয় তাহলে এবারে ত্রিভুজ এডিবি, যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এর মধ্যে যদি এটা 90 এটা 30 হয়, বাদ বাকিটা এই হয়ে যাবে। 9 10 11 12 60, 60 12 120 180, বাস। আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে। ভাষাটা একটু, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, ভাষাটা তোমাকে লিখতে হবে ভাইটাল বোর্ডে। তাহলে ভাষার ক্ষেত্রে আমরা কি করব, খুব ছোট কম করে লিখবো যে এডি বৃত্তচাপের উপর, এডি বৃত্তচাপের উপর এডি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ, এডি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ এ সি ডি সমান কোণ এ বি ডি কত? 30 ডিগ্রি। হয়ে গেল একবার বলো। আবার এডিবি, কোণ এডিবি সমান কত? 90 ডিগ্রি। এডিবি 90 কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কেন? কারণ ব্যাসের উপরে আছে তাই অর্ধবৃত্তস্থ। তোমাকে শুধু লিখলেই হলো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে বাকি কথাটা বুঝিয়ে যাবে। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে যদি এটা 30 এটা 90, তাহলে যে চলে এসে ত্রিভুজ এডিবি থেকে, এতে ত্রিভুজ এডিবি এর এই কোণটা বলেছে না ডিএবি, বিএডি, বিএডি সমান তিনটা কোণের সমষ্টি 180, তার থেকে বাদ দিয়ে দাও 30 আর 90, 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 9 10 11 12 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বাস, উত্তর হয়ে গেল এটা। আশা করি কোনো অসুবিধা না বুঝতে। চলে আসে পরের প্রশ্ন। 6 প্রশ্ন। 6 প্রশ্নটা দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি প্যারালাল ডিসি, আর কোণ বিওসি 80 ডিগ্রি, কোণ এসি ও 10 ডিগ্রি, তাহলে কোণ বিএডির মান কত? তো এই ধরনের জ্যামিতির যে ছবিগুলো সেগুলোকে তোমাকে সব অনুসিদ্ধান্তগুলোকে, তোমার ভালো বুদ্ধি হলো সব যত যা এই ধরনের অঙ্ক আছে তাদের অনুসিদ্ধান্তগুলোকে একটা কপি করে নেবে কোথাও, বা মোটামুটি মনে রাখবে একসঙ্গে, তাহলে সহজে তুমি খুঁজে পাবে সবকিছু।
এগুলো তো সেই ব্যাপার যে সব নিয়মগুলো তুমি জানো কিনা, তাহলে তুমি এদিকে থেকে ওদিকে থেকে ওটা উত্তর বার করতে পারবে, এটাই নিয়ম আর কি। তাহলে মোটামুটি জ্যামিতির অঙ্কগুলোকে এগুলো নিয়মগুলোকে এক জায়গায় মাথার মধ্যে ঠিক রাখবে, তাই লিখে রাখো বা মাথায় রাখো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডিটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এমন ভাবে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো যেন এবি আর ডিসিটা প্যারালাল হয়, এ বি সি ডি, তাহলে এবি আর ডিসিটা যেন প্যারালাল হয়, সমান্তরাল হয়। তাহলে এবার একটা মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি, এখানে কেন্দ্রটা দিলাম, এটা যোগ করে নিচ্ছি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি আর ডিসিটা প্যারালাল, ঠিক আছে। এইবারে বিওসি 80 ডিগ্রি বলেছে, বিওসি কোথায় আছে দেখো, বিওসি 80 ডিগ্রি, তাহলে আমি এটাকে যোগ করে নেবো বিওসি। আর একটা বলেছে এসিও 10 ডিগ্রি, এটা লক্ষ্য করবে, এসিও এসিও যদি টানো তাহলে এইটা তো বটে, এসিও দেখো এটার উপরে উঠে যাচ্ছে, কেন্দ্রটার উপরে হয়ে যাচ্ছে এসিও, তার মানে আমাদের ছবিটা একটু আঁকাটা ভুল হয়েছে, কেন্দ্রটার সঙ্গে যেমন নাম মিশায়। আমি এক কাজ করেছি, ছবিটার নাম মুছে আমি কেন্দ্রটাকে একটু সরিয়ে নিচ্ছি, মনে করে এখানটা কেন্দ্র সাপোজ, ঠিক আছে। তাহলে এবারে করি, তাহলে বিওসি বলেছে, বি এর সঙ্গে ও যোগ করো আর সি যোগ করো, বিওসি হচ্ছে 80 ডিগ্রি, আর এসিও 10, এসিও কোথায় আছে দেখো, এসিও, তার মানে এইটা এটার সঙ্গে মিশবে, এইটা হচ্ছে এসিও, এইটা হচ্ছে এসিও, এ এটা একটু মিশতো আর কি, এটা আমার হালকা, তাহলে এসিও এসিও এটা হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে না। তাহলে প্রশ্নটা হচ্ছে বিএডি এর মান কত, বিএডি কোথায় আছে দেখো, বিএডি এই পুরো কোণটার মান তোমাকে বার করতে বলেছে, জটিল নয়, সহজ বটে, একটু তোমাকে বুঝে নিতে হবে জিনিসটা। তাহলে দেখো তুমি কি কি পাচ্ছ, তোমার আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে, তুমি জানো এই কোণটা বিওসি জানো 80 ডিগ্রি, আর এই কোণটা জানো 10 ডিগ্রি, তাহলে বার করো এটা কত পুরোটা। তো প্রথমত তুমি এক দুটো অ্যাঙ্গেল থেকে লক্ষ্য করো, তবে তুমি পৌঁছাবে। যেমন আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর যটাই পরিধিস্থ কোণ টানো না কেন সব সমান হবে, এ যত এ তত এ তত, যদি বৃত্তচাপটা একই হয়। তুমি লক্ষ্য করো বিসি বৃত্তচাপের উপর একটা হচ্ছে এইটা 80 ডিগ্রি, আচ্ছা এখানে একটু ভুল বুঝিয়েছিলাম, মানে ভুল না সরি, এটা যেটা কেন্দ্রস্থ কোণ বুঝিয়েছিলাম সেটা পরিধিস্থ কোণ সূচি বলেছিলাম, কিন্তু এখানে এইটা বলতে হবে যে যদি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ থাকে আর পরিধিস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এটা তোমাদের উপপাদ্যে আছে। তাহলে যদি এটা 40 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এখানে তুমি লক্ষ্য করো বিসি বৃত্তচাপের উপর এই কোণটা আর এই কোণটা, এইটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা পরিধি দিয়ে যাচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এইটা যদি 80 হয় তাহলে এইটা আমাদের কত হবে, এইটা আমাদের 40 হবে, ঠিক আছে। আমি একটু ভাষাটা লিখে নিই, বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি সমান কত বলেছে, 80 ডিগ্রি, অতএব পরিধিস্থ কোণ বিএসি তার অর্ধেক হবে 40 ডিগ্রি, এটা তুমি 40 ডিগ্রি পেয়ে গেলে, ঠিক আছে, ছেড়ে দাও যতটা হয়েছে। এবার আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, এই যে 10 দিয়েছে, 10টার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে,
আমরা এক কাজ করছি, আমরা এ ও যোগ করে দিচ্ছি, এ থেকে ও যোগ করে দাও, এ ও যোগ করে দিলাম, এ ও যুক্ত করিলাম। তাহলে দেখো তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যদি এ ও যুক্ত করো, সেটা হচ্ছে এ ও সি। এই এ ও সি আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটা বাহু সমান হয় তাহলে দুটা কোণও সমান হয়। সেই সূত্রে যদি এই ত্রিভুজটার এই যে দুটো ওসি আর ও এ দুটো বৃত্তের ব্যাসার্ধ বটে সমান হবে, তার মানে এই কোণটার এই কোণটাও সমান হবে। তার মানে এটা যদি 10 হয় এই কোণটাও 10ই হবে, কারো কিছু বলার নেই। তাহলে আমি ওইটা নিচ্ছি ভাষাটা, যেটা 10 হলে ওটাও 10 হবে। তাহলে যদি এটা 10 হয় তাহলে এই যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এটাও 10 এটাও 10, তাহলে এই কোণটা কত? 10 10 20 গেল, তিনটা মিলিয়ে 180 হয়, তাহলে এইটা একাই হবে 160। তাহলে ত্রিভুজ এ ও সি এর কোণ এ ও সিটা কত হবে? এ ও সিটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 10 আর 10 বাদ দাও, তাহলে 160 ডিগ্রি। যদি এটা 160 ডিগ্রি হয়, এখান থেকে এটা 160 ডিগ্রি, তাহলে তুমি লক্ষ্য করো, আমরা জানি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ দ্বিগুণ হয়, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে বৃত্তচাপ এবিসি, যেটা এসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো এটা আর পরিধিস্থ কোণ হলো এটা। প্রায় আমরা পৌঁছে গেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো এটা, পরিধিস্থ কোণ হলো এটা। তাহলে এটা যদি 160 হয়, এটা কত হবে? 80 হবে। তাহলে অতএব এসি বৃত্তচাপে কোণ এডিসি সমান হাফ অফ কোণ এওসি। তার মানে হাফ অফ কোণ 160, তার মানে হলো 80 ডিগ্রি। তুমি পৌঁছাচ্ছ এইখানটা আস্তে আস্তে 80 ডিগ্রি পেয়েছো। এইবারে শেষ আর একটু কাজ, যদি এটা 80 পেয়েছো, এবারে তুমি লক্ষ্য করো এই যে দুটো প্যারালাল বলেছে সমান্তরালের পিছনে একটা যুক্তি আছে। সমান্তরালের যুক্তিটা কি? দুটো যদি সমান্তরাল সরলরেখার একটা ছেদক হয় তাহলে জেড দুটো সমান হয়, আমরা জানি একান্তর কোণ। তাহলে লক্ষ্য করো এই দুটো সমান্তরাল আর ছেদক কোণটা এইটা এসি ছেদক, তাহলে একান্তর কোণ কোনটা? এইখান থেকে এটা যদি 40 হয়, এইখান থেকে এটাও 40 হবে, এটাও 40। তাহলে আমরা ভাষাটা লিখছি এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, অতএব কোণ বিএসি যা একান্তর কোণ ডিসিএ তা কত? 40 ডিগ্রি। তাহলে তুমি এটাও পেয়ে গেলে 40 ডিগ্রি, কাজ শেষ। এইবারে চলে এসো ত্রিভুজ এডিসি। এডিসি ত্রিভুজে একটা 80 পেয়েছো, একটা 40 পেয়েছো, বাদ বাকি এটা কত হবে? বিয়োগ করো না। অতএব ত্রিভুজ এডিসি এর কোণ এটা বার করছে, কোণ ডিএসি সমান ডিএসি। লক্ষ্য করো এই কোণটা সমান 180 থেকে আমি বাদ দিব উপরের 80 আর এদিকে 40, 8 4 12, 8 4 12 60 ডিগ্রি। দেখে না, ক্যালকুলেশন যদি ভুল থাকে দেখে নেবে। 8 4 12 120 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে এটা পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। আর এইটা কত? আমাকে বলেছে বিএডি কত? বিএডি, তাহলে এখান থেকে এটা হলো 60 আর এখান থেকে এটা অলরেডি 40 হয়ে আছে। এত শেষ কাজ। অতএব কোণ বিএডি সমান ওদিকের 60
আর এদিকের 40, এক গোলা গোলা ডিগ্রি। ঠিক আছে, এটা হয়তো আরো ইজিলি সলভ হবে অন্যদিকে থেকে, কারণ জ্যামিতি তোমরা জানোই যে যেদিকে থেকে খুশি যে অ্যাঙ্গেলে তুমি দেখবে সহজে পৌঁছাবে। যদি কেউ এর থেকে সহজে পৌঁছাতে পারো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি তাড়াহুড়োর মধ্যে যেটা আমার মনে হলো আমি সেটা করে দিলাম। ঠিক আছে, কিন্তু এটাও ঠিক আছে, কোনো অসুবিধার কথা নেই। বাকি যদি কেউ ইজিলি আরো বার করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলে আসছি পরের প্রশ্ন। তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। তাহলে মনে করো তিনটা বৃত্ত, একটা এটা, একটা এটা, আর একটা এটা, তিনটা বৃত্তের কেন্দ্র আমি যোগ করে দিলাম। প্রশ্ন বলেছে যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে ব্যাসার্ধ 3 সেমি। আমি যদি যোগ করে দিই তাহলে লক্ষ্য করো ছবিটা এরকম হওয়া এর প্রয়োজন। এটাও 3 সেমি, 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 এটাও 3 সেমি। তাহলে এই যে ত্রিভুজটা ভেতরে তৈরি হলো এর বাহু কত হবে? 3 3 6, 3 3 6, 3 3 6। এটা কি বলে? সমবাহু ত্রিভুজ। সমবাহু সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে 6 সেমি। আর প্রশ্নটা তোমাকে কি বলছে? প্রশ্নটা তোমাকে বলছে যে ত্রিভুজ উৎপন্ন তার উচ্চতা কত। তাহলে যদি বাহু 6 হয় তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? উচ্চতার ফর্মুলা হলো √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু 6, 3√2 সেমি। বাস এইটুকু ছিল প্রশ্ন। আমরা সাতের প্রশ্ন দেখো, বলছে একটা ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 1 রেডিয়ান, y ডিগ্রি, পাই y বাই 1800 রেডিয়ান হলে y এর মান কত? ত্রিভুজের তিনটা কোণ মানে তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি যদি ডিগ্রিতে বলি আর যদি রেডিয়ান বলি তাহলে পাই। ঠিক আছে না, পাই আর 180 ডিগ্রি একই জিনিস তোমরা জানো। এখানে একটা সমস্যা আছে, এটা রেডিয়ান ডিগ্রি, তাহলে হয় পুরোটাকে ডিগ্রি করতে হবে নাহলে পুরোটাকে রেডিয়ান করতে হবে। তো আমরা এই ডিগ্রিটাকে রেডিয়ান করে দিচ্ছি প্রথমত। তাহলে তুমি লক্ষ্য করো y ডিগ্রি, এটাকে যদি রেডিয়ান করে দিই তাহলে ডিগ্রিকে আমরা রেডিয়ান করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয়, হয়ে গেল এটা রেডিয়ান। ঠিক আছে না, তাহলে পাই y বাই 180 রেডিয়ান। ঠিক আছে, পাই বাই 180 রেডিয়ান, এটা দশমিক ভাবো না, এটা ডিজাইন করা আছে। তাহলে তুমি ডিগ্রিটাকে একটু পাই বাই 180 দ্বারা গুণ করে রেডিয়ান করে নিলে। এইবারে তোমার হাতে তিনটা কোণের মান 1 রেডিয়ান, এত রেডিয়ান এবং এত রেডিয়ান আছে, আর তিনটা যোগ করলে নিঃসন্দেহে আমরা জানি 180 ডিগ্রি হয় তিনটা কোণ, বা 180 মানে পাই রেডিয়ান। তাহলে এত শর্তানুসারে কি দাঁড়াবে? শর্তানুসারে দাঁড়াবে প্রথম কোণ 1 রেডিয়ান প্লাস দ্বিতীয় কোণ এটা পাই y বাই 180c, আর তৃতীয় কোণ এটা পাই y বাই 1800c। এটা সব মিলিয়ে 180 ডিগ্রি হয় তিনটা কোণ, বা যেহেতু রেডিয়ান আছে পাই। এবার এটা সলভ করা যাক। সলভ করা মানে তো লসাগু হবে, প্রথমে লসাগু করেছে 1800 হবে লসাগু, 1800 কে 1800 সি প্লাস এটা একটা শূন্য গুণ হবে 1810-এ, তাই না, 180 10-এ, তাহলে 10 পাই y রেডিয়ান, আর এটা তো একই আছে মানে পাই y রেডিয়ান। আচ্ছা, এবার একটু ছোট করে নাও, এটা রেডিয়ান একাই আছে 1800, আর এখানে 10টা পাই y আর একটা পাই y যোগ করলে 11টা পাই y হবে, তাই না, 10টা আর একটা 11টা পাই y, আর এটাকে ওদিকে ট্রান্সফার করে দাও, তাহলে পাই আর 1800, পাই ইন্টু 1800, পাই ইন্টু 1800,
এইবারে প্রশ্ন যেহেতু ওয়াই এর মান বলছে, তাহলে ওয়াইটাকে রাখো, বাকি ট্রান্সফার করে ওদিকে। তাহলে 11 পাই ওয়াই রেডিয়ান, আর এদিকে পাই ইন্টু 1800, আর এটা যদি এদিকে যায় মাইনাস 1800 রেডিয়ান, ঠিক তো? এইবারে ওয়াই সমান, এটার থেকে দেখো কমন যাবে, 1800 কমন যাচ্ছে, পড়ে রইল পাই মাইনাস 1, আর এদিকে 11 পাইটা নিচে নেমে যাবে, 11 পাইটা আমাদের নিচে নেমে গেল। ব্যাস, এটাই ওয়াই এর মান, যেটা বার করতে বলেছিল, এটাই উত্তর। দেখে নাও, আশা করি অসুবিধা নেই কোনো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। শেষের রেডিয়ানটাতে তো বলেছি, এককটা ভুলে যেও না। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 9 প্রশ্ন। বলছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। সহজ প্রশ্ন বটে। প্রথমত আলফা আর বিটা পরস্পর পূরক বলেছে, তার মানে আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, এই মানটাকে রেডি করে রেখে দিলাম। এটা তো অঙ্কের স্বাভাবিক নিয়ম, তোমরা জানো। এবারে চলে এসো এলএইচএস। এলএইচএস এ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 প্লাস কট স্কোয়ার বিটা, 1 প্লাস টেন স্কোয়ার বিটা দিয়েছে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, এটা জানোই। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এটা জানোই। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, যা থিটা আছে সেগুলো দিবে। আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে কট স্কোয়ার থিটা, সরি সেক স্কোয়ার থিটা, ঠিক আছে না? যেমন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ফর্মুলাটা কেমন হয়? যেমন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবারে যদি আমি মনে করো কটটাকে ট্রান্সফার করি, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়। কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট, তাহলে কট 1 প্লাস কট মানে কোসেক কি হবে? তেমনি সাইন স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ওদিকে যদি চলে যায় তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা। ফর্মুলাটা তোমাদের জানা থাকবে সবে। এইবারে এইখানে তুমি মান বসানো শুরু করো। এটা যেমন আছে থাক, কস স্কোয়ার আলফা যেখানে 90 মাইনাস বিটা, তারপর সাইন স্কোয়ার আবার আলফা, তার মানে 90 মাইনাস বিটা, তারপরটা বিটা তো আছে, বিটা বিটাই আছে, তাহলে ওটাকে ঝামেলা করে লাভ নেই। কোসেক স্কোয়ার বিটা সেক স্কোয়ার বিটা। এইবারে কস 90 মাইনাস থিটা কি হয়? কস 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার বি, সাইন 90 মাইনাস থিটা তার মানে কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা বি, কোসেক স্কোয়ার বিটা আর সেক স্কোয়ার বিটা। আবার বলি, যদি এইগুলোর মধ্যে বুঝতে কোনো রকম ডাউট থাকে তাহলে এইগুলো নিজের চ্যাপ্টার আগে কষে দিকে ঠিক করবে, তবে গিয়ে তুমি করবে, নাহলে ডাউট হয়ে যাবে জিনিসগুলো। যদি কষে দেখি গুলোকে ভালো করে রেডি করো। যদি কোথাও কোনো ডাউট থাকে যে কোনো স্যারের ভিডিও দেখো এবং এগুলোকে ডাউটটাকে চ্যাপ্টারটা ডাউটটা আগে ক্লিয়ার করো, চ্যাপ্টারটা যেন অসুবিধা না থাকে বুঝতে, নাহলে এগুলো সমস্যা লাগবে। এইবারে শেষ কাজ, সাইন হলো কসেকের উল্টো, কস হলো সেকের উল্টো, তাহলে দুটোকে অল্টারনেট করে নাও। এটা যেমন আছে থাক। কসেক মানে 1 বাই সাইন, আর সেক মানে 1 বাই কস। তাহলে দেখো সাইন সাইন গেল, কস কস কসাকাস কত পড়ে হলো, সব কেটে গেল 1, ওইটা আর এইচএস আছে, প্রমাণিত হয়ে গেল। নিশ্চয়ই ইজিলি সলভ করে। চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমার 10 প্রশ্ন।
বলছে একটা চোঙ আর একটা শঙ্কুর, একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে প্রথমত তোমাকে যে দুটো বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা ভূমিতলের শঙ্কুর ব্যাসার্ধ, দুজনের অনুপাত। তাহলে আমি চোঙ ইজ টু শঙ্কুর ব্যাসার্ধ, এটাকে R1 এটাকে R2 ধরে নিচ্ছি, 3:4 অনুপাত দিয়েছে। অনুপাতটাকেও আলাদা করে নাও, আলাদা করে দিলে তোমরা জানো একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়। তাহলে R1 হবে 3x একক, আর এটা হচ্ছে 4x একক, R2 হচ্ছে 4x একক, আলাদা করে দিলাম। এবারে তাদের আয়তন অনুপাত বলেছে। আয়তন অনুপাত বলতে V1:V2 ধরে নিলাম আয়তন, বা তুমি লিখো শঙ্কুর আয়তন চোঙের আয়তন, তোমার ইচ্ছা। তার ফর্মুলা নিচে লিখছি। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইজ টু, শঙ্কুর আয়তনের ফর্মুলা হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে এদের মান বসাবে পালা। তাহলে পায়ো পায়ো একই জিনিস আছে, R1 এটা সরি 1 আর এটাকে আমি 2 নাম দিলাম। অনুপাত যেহেতু নাম যেহেতু আলাদা, বিষয় আলাদা, নাম আলাদা। এবারে মানগুলো বসা। R1 হচ্ছে 3x, R1 এর জায়গায় 3x তার স্কোয়ার ইন্টু H1, আর R2 হচ্ছে 4x তার স্কোয়ার আছে ইন্টু H2, নাম আলাদা থাকবে। 3 9x স্কোয়ার ইন্টু H1, আর এটা হচ্ছে 4 4 16 x স্কোয়ার ইন্টু H2। ক্লিয়ার আছে? এটা কাটাকাটি হয়ে যাবে না, x স্কোয়ার চলে যাবে। তাহলে আমাদের পড়লো 9H1, আমাদের হাতে পড়ে রইল 9H1 ইজ টু, ওদিকে রইল 16/3 H2। ঠিক আছে? তারা এইবারে আমাদের এতটা হয়ে গেছে, এটাকে আমরা একটু ক্রস করে নিয়ে এসে গুণ করে নিচ্ছি। এটা যদি আমি ক্রস করি তাহলে 3 9 এটা 27 হয়ে যাবে, 27H1 ইজ টু 16H2। ঠিক আছে? এইবারে শেষ কাজ, তুমি ট্রান্সফার করবে। ট্রান্সফার কি করে করবে? আচ্ছা, এটা আমার একটু লিখতে এখানে সমান বলে দিয়েছে অনুপাতটা। তাদের আয়তন অনুপাত বলেছে 9:8, তাহলে আয়তনের যে অনুপাতটা সমান কত? 9:8, তাহলে সমান 9:8 সমান 9:8 সমান 9:8 সমান 9:8 সমান 9:8। এবারে বাকিটা বুঝতে পারছি, এটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে 27H1 বাই 16H2 ইজ ইকুয়াল 9/8। এবারে সহগ বিচ্ছিন্ন করে নাও, একটু নিচে কাটাকাটি করে নিচ্ছে। 9 8 2 16 আর 9 3 27, তাহলে আমাদের হাতে পড়ে রইল 3H1। এত লেখার তোমার দরকার নেই, তুমি নিজে ছোট করে নেবে। আমি একটু বোঝাবার জন্য, যদি কারো অসুবিধা হয় তার জন্য আমাকে বেশি লিখতে হচ্ছে, তোমরা যত ডাইরেক্ট করবে এটা কোনো অসুবিধা নেই। তাহলে 3H1/2H2 সমান 1/1। এবার সহগ বিচ্ছিন্ন করে নাও। সহগ বিচ্ছিন্ন কেমন করে করতে হয়? এটার সঙ্গে এটার সঙ্গে এটা। তাহলে আমি এক কাজ করি, H1/H2টা রেখে দিচ্ছি, আর 2টাকে উপরে চলে যাচ্ছে, 2 1 2/3টা নিচে চলে যাবে, 3 1 3। শুধু সংখ্যা করে কেমন ট্রান্সফার করছি, কারণ কি উপর নিচ মানেই তো অনুপাত। তাহলে H1/H2 আছেই, তার মানে H1:H2 দুটার উচ্চতার অনুপাত রেডি করা আছে, বাকিগুলো ট্রান্সফার করতে হয়। 2 উপর দিকে চলে যাবে, 2 1 2 3 1 3। এতে তুমি কি পেলে? H1:H2 দুটোর অনুপাত হবে 2:3। এটাই বলেছে প্রশ্নটা, উচ্চতার অনুপাত কত? তাদের উচ্চতার অনুপাত 2:3 হবে। ক্লিয়ার? চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো, যার আয়তন 1024 ঘন সেমি। প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? তাহলে দুটো ঘনক সমান দৈর্ঘ্যের পাশাপাশি যুক্ত করছো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি একটা ঘনক মনে করে এটা, আর সেম একটা ঘনক যদি আমি যোগ করে দিই,
এই দুটো যদি যোগ করে দিই তাহলে তুমি বুঝতে পারছো কেমন তৈরি হবে। এই দুটো যোগ হয়ে গেলে একটা আয়তঘনক তৈরি হয়ে যাবে। এরকম একটা আয়তঘনক তৈরি হয়ে যাবে, ঠিক আছে না? ওটা আয়তঘনক তৈরি হয়ে যাবে দুটো যদি যোগ করে নিই। তো তুমি লক্ষ্য করো, যেহেতু কিছু বলে দেয় নাই, তাহলে আমি বাহুটাকে ধরে নিচ্ছি এদের এক্স, তাহলে এর বাহু বা ধার এক্স, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সবই এক্স, এদিকটা এক্স, এদিকটাও এক্স। যদি জোড়া লেগে যায় তাহলে তুমি লক্ষ্য করো, এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে তুমি যে নতুন ঘনকটা, দুটো ঘনক যোগ করে যে আয়ত ঘনকটা পেলে, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? আমি ধরে নিচ্ছি, ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য এক্স সেমি, সেমি আছে ঘন সেমি, এক্স সেমি। তাহলে অতএব যেহেতু আয়তঘনটা তৈরি হবে সেটা, অতএব আয়তঘনকটির দৈর্ঘ্য কত হবে তুমি বার করো, প্রস্থ কত হবে তুমি বার করো, উচ্চতা কত হবে তুমি বার করো। দৈর্ঘ্য কত হবে, যোগ হয়ে গেল এক্স আর এক্স, 2x। প্রস্থ কত হবে, এটা যা ছিল তাই এক্স সেমি, আর উচ্চতা কত হবে যা ছিল তাই। তাহলে আয়তন কত? প্রশ্ন বলেছে আয়তন, বলেই দিয়েছে 1024 ঘন সেমি। আয়তনের ফর্মুলা আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা 1024। দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, উচ্চতা হলো x। 2x কিউব, 2কে টেনে হিঁচড়ে দিকে পাঠিয়ে দাও, নিচে ঝাঁপ দিয়ে পড়ে গেল। 2 5 10, 2 1 2, 2 2 4। x এরও কিউব, 512 কে কিউব করে দাও, কত হবে দেখো। 2 2 4 1, 2 5 10, 2 6 12, 28। কিউব করার নিয়ম, দুটোকে একটা, তিনটাকে একটা কিউব করতে গেলে তিনটাকে একটা ধরতে হয়। 3টা 2 কে একটা 2, 3টা 2 কে একটা 2, 3টা 2 কে একটা 2, কিছু ভুল হয়ে গেল, 3টা 2 কে একটা 2, হ্যাঁ 3টা 2 কে একটা 2, 3টা 2 কে একটা, ঠিক আছে। 2 2 4, 4 2 8, 2 2 4, 4 2 8, তার মানে 8 এর কিউব। এবার কিউব কিউব চলে গেল, এত x সমান কত হলো 8। ওইটাই বলেছে ধারের দৈর্ঘ্য কত, এত ধারের দৈর্ঘ্য 8 সেমি। ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে 12, x11। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান কত? একদম সাধারণ প্রশ্ন বটে। বলেছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কতগুলো আছে? 2n+1 সংখ্যক। তাহলে আমি উত্তরটা করছি যে প্রথমে মোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত? 2n+1 সংখ্যক, ঠিক আছে। মোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা কটা? না এতগুলো, 2n+1 সংখ্যক। এইবারে যে কোনো প্রথমটা কত হবে? 1 দিয়ে শুরু হবে, 1 দিয়ে কতটুকু পর্যন্ত যাবে? এতটা পর্যন্ত। তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে? 1 থেকে শুরু হবে, আর শেষ হয়ে গেল কত? শেষ সংখ্যা হয়ে গেল 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা, 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি আমরা এবারে এর মাঝেরটা বলেছে, এটা
মাঝেরটা তুমি কি করে বার করবে ভেবে দেখো, শুরু এক শেষ এটা, তাহলে মোট কতটা হবে তুমি আন্দাজ করতে পারছো? মোট কতটা হবে দুটোর মধ্যে যদি আমরা দিই তাহলে মধ্যবর্তী সংখ্যা সেটা কত হবে? অতএব মধ্যবর্তী সংখ্যা গড় করা হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা সেটাই করব। যোগ করো এটা প্লাস এটা প্লাস এটা, তাকে 2 দ্বারা ভাগ, এটা হলো মাঝের সংখ্যা। আর মাঝের সংখ্যা বলেই দিয়েছে এটা, তাহলে শর্তানুসারে n প্লাস 100/3। বাস সলভ করো, কাজ শেষ। 1 আর 1 2, 2 প্লাস 2n/2, n প্লাস ক্রস করছি 3 দুগুণে 6, 3 দুগুণে 6n, 2n 206, 6n, 2n এদিকে গেল মাইনাস 206 গেল 6 ওদিকে, 6টা n থেকে 2টা n গেল 4টা n, 206 থেকে 6 গেল 200, অতএব n সমান 200/4, 4 5, অতএব n এর মান হলো গোটা 50। ক্লিয়ার? তাহলে এই ভিডিওটা এতটা রইল, নেক্সট ভিডিও আমরা পরের দিকে শুরু করব। থ্যাংক ইউ, গুড ডে।